আরমান ভেতরে ঢুকতেই আবারও দরজার ছিটকিনিতে শব্দ তুলল হায়নাত। তারপর ভাইয়ের দুই হাত বোঝাই দেখে বলল, ব্যাগগুলো আমার কাছে দাও, আমি জায়গা মতো রেখে দিচ্ছি। বলতে বলতে ব্যাগগুলোর দিকে হাত বাড়ায় হায়নাত। হায়নাত ব্যাগগুলো সরিয়ে নিয়ে ওকে খেপানোর জন্য বলল, তোকে দেওয়া যাবে না এসব। এগুলো কায়ের জন্য এনেছি। তো আমার কাছে দিলে কি আমি ওগুলো খেয়ে ফেলবো নাকি? তোর বিশ্বাস নেই, খেয়ে ফেলতে পারিস। খুঁড়িয়ে পোলাপাইনের দ্বারা সব সম্ভব। ভাইয়ের কথা শুনে ফুঁসে উঠল হায়নাত, বলল, তো কুড়িয়ে এনেছিলেন কেন? দয়া দেখাতে। আগে তো আর জানতাম না যে কুড়িয়ে আনা পোলাপাইন এত লস করে ফেলবে আমাদের। জানতে পারলাম না। আর তার উপরে আমাদের কোনো প্রফিটও দেয় না। কায়া তো তাও আসার সময় সাবান, শ্যাম্পু, চকলেট সহ নিয়ে এসেছে। তুই শ্বশুরবাড়ি থেকে আসার সময় কি নিয়ে আসবি? কিচ্ছু না। তোর মতো লস প্রজেক্টকে কেন খাওয়াবো? ভাইয়ের মজা আজ আর বুঝলো না হায়নাত। বুঝলো না বলেই ওর চোখের কোণে ভিড় জমলো নোনা জলেরা। সেই ওই নোনা জল চোখের কোটরে আবদ্ধ রেখেই কান্না চাপা গলায় বলল, খাওয়াতে হবে না আর। তোমাদের খাবার তোমরাই খাও। আমি চলে গেলে বেশি করে খেও। মরে গেলে আমার 40 কবজি ডুবিয়ে খেও তোমরা সবাই। হায়া, ড্রয়িং রুম থেকে মায়ের উচ্চ গলা ভেসে আসলে নাক টানলো হায়নাত। মেয়েকে চুপ থাকতে দেখে খাদিজা বেগম ছেলের উদ্দেশ্যে বলল, ওর মুখের মধ্যে দুইটা দিতে পারিস না তুই? ইদানিং বেশি মরার কথা বলি বেয়াদবটা। হ্যাঁ, পারবে তো শুধু আমাকেই ধমকাতে। নিজের ছেলেকে তো কিচ্ছু বলবে না। কামাই খাও না ওর। হায়া, বোনের গলা পেয়ে চুপ হয়ে যায় হায়নাত। তারপর অশ্রুসিক্ত নয়ন তুলে আপুর দিকে একবার চেয়ে রাগে অভিমানে হনহনিয়ে চলে যায় নিজের রুমে। দরজায় শব্দ তুলে দ্রুত কদমে হেঁটে বিছানায় উঠে পড়ে হায়নাত। সময় শেষে নিজের চোখে নোনা জলে ভিজতে দিতে থাকে বিছানার চাদরটাকে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ল উপস্থিত সকলে। কায়নাত বড় ভাইয়ের দিকে চেয়ে বলল, এর জন্যই বলি সবসময় ফাজলামি না করতে। আরমান বোকা বনে গিয়ে বলল, আমি কি জানতাম নাকি এভাবে রিয়েক্ট করবে ও? তুই এসব জানবি কেন? তুই তো জানিস কিভাবে এই শয়তানি করে মানুষের সাথে ঝগড়া করতে হয়। এখন সামলা। তোর বাপ এসে মেয়েকে কান্না করতে দেখলেই অশান্তির 16 কলা পূর্ণ করে ছাড়বে আজ। যা গিয়ে মানিয়ে নিয়ে আয়। বারবার বলি সবসময় ফাজলামি করবি না ছোটদের সাথে, কিন্তু কে শোনে কার কথা? আরমান মাকে বলল, যাচ্ছি একটু পরে। এখন গেলে আরও ফায়ার হয়ে উঠবে। তুমি নিয়ে যাও এগুলো। ইশারায় নিজের হাতের ব্যাগগুলোকে দেখাইও। খাদিজা বেগম ছেলের বউকে ইশারা করতে আলো এসে নিয়ে গেল ওর হাতের বোঝাইগুলোকে। আরমান ফাঁক পেয়ে বসলো সোফায়। তারপর একমাত্র ভাগ্নিকে জোর জবরদস্তি করে টেনে নিল নিজের কোলে। নোটিফিকেশনের শব্দে মোবাইলটা ক্ষণিকের জন্য কেঁপে উঠল। হায়নাত ডান কাত হয়ে বা হাতে তুলে নেয় মোবাইলটা। নাক টেনে নজর রাখে মোবাইলের উজ্জ্বল পর্দায়। মেসেঞ্জার থেকে আসা নোটিফিকেশনে জলজল করছে আধারের সাংকেতিক নামটা, সেই সাথে একটা ছোট বার্তা। ভ্রু কুচকে আসে হায়নাতের। ও কখন ওয়াইফাই কানেক্ট করলো, আর ও ওয়াইফাই কানেক্ট করলে মোবাইল সাইলেন্ট মোডে থাকে, তাহলে এ নিশ্চয়ই ওই দুষ্টুর কাজ। নিজের ভাবনায় মগ্ন হায়নাত চোখ মুছে বার্তাটি পড়েও কোনো প্রতিক্রিয়া জাহির না করলে আধার উপরে উপরে কয়েকটা বার্তা পাঠায়। লাইনে আছে তুমি? কোনো কাজে বিজি? লাইন থেকে মেসেজে রিপ্লাই দিচ্ছ না কেন? টায়ার্ড তুমি? ঘুমিয়ে পড়েছ? হায়া, অসুস্থ তুমি? এত এত মেসেজের জবাবে হায়নাত টাইপ করে ছোট করে জানালো, ঠিক আছে আমি। তাহলে মেসেজে রিপ্লাই দিচ্ছিল না কেন? এমনি ভালো লাগছিল না। দায়সারা গোছের জবাব হায়নাতের। সেই দায়সারা জবাবের বিপরীতে কিছুক্ষণ থেমে রইল ওপাশের টাইপিং স্পিড। পরপর ছোট একটা বার্তা ঢুকলো হায়নাতের ইনবক্সে। কল দিই? না চাইতেও ঠোঁটের কোনায় হাসি ফুটল হায়নাতের। এই যে নিত্যদিনের পরিচিত বার্তা ওর, তবু ওই ছোট বার্তার কারণে কেন হাসলো ও? তার কারণ অজানা। ওর ভাবনার মাঝে ওর মুঠোফোন তুমুল শব্দে বেজে উঠলে হায়নাত কল রিসিভ করে কানে ঠাকালো। বিয়েতে পরার জন্য তোমাকে কি রঙের শাড়ি কিনে দিতে বলবো? আপনি আসবেন না কালকে শপিংয়ে? শিওর না, আসতেও পারি নাও আসতে পারি। ইদানিং কাজের চাপ যাচ্ছে অনেক। ও, রাত্রিপও আসবে না? ওর বাবুকে ম্যানেজ করতে পারলে হয়তো যাবে। আমার মনে হয় যাবেই।
নাহলে আমাদের দেখে তো এত মানুষ নেই এসব করার। তা বললে না তো কোন রঙের শাড়ি নিতে বলবো তোমার জন্য? কোন কালারের শাড়ি পরে আমার বউ সেজে আমার অপেক্ষায় আপনি স্টেজে বসে থাকবেন ম্যাডাম? শেষের বাক্যটা এমন নাটকীয় গলায় বলল যে তা শুনে লজ্জায় আরক্ত হলো হায়নাতের শ্যামরাঙা কপল। অধরে ফুটে উঠল লাজুক হাসি। সে অধর চেপে লজ্জা সামলে নেওয়ার চেষ্টা করে বলল, লাল শাড়ি পরে আপনার অপেক্ষায় থাকতে চাই আমি। ক্রিমসন রেড নাকি মেরুন রেড, কোনটা? চেরি রেড। চেরি রেড, এটা আবার কোনটা? আছে একটা লালের শেড, বর্তমানে খুবই ট্রেন্ডি। হতেও পারে। তোমাদের মেয়েদের অত কিছু তো আমি বুঝি না। রাত্রিকে আমি বলে দেবো না হয়। আর তুমি তো বিয়ে শপিং করার সময় ওর সাথেই থাকবে। তোমার পছন্দ মতো সব কিছু কিনে নিও, ঠিক আছে? আপনি তাহলে সত্যি সত্যি আসছেন আগামীকাল? শিওর না হায়া, অফিসে কাজের চাপ বাড়ছে রিসেন্টলি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট ডিয়ার। এখন শোনো, মেয়েরা নাকি বিয়ের আগে নিজের ওজন নিয়ে খুব ইনসিকিউরিটিতে ভোগে, ডায়েট ফাইট ফলো করে নাকি। তুমি আছো তাদের তালিকায়। আপনি কোথা থেকে জানলেন এসব? রাত্রি বলল, আর কোথা থেকে জানবো আমি? আজব, তুমি আছো কিনা তাদের লিস্টে? প্রসঙ্গ পাল্টাতে মরিয়া হয়ে উঠল হায়নাত। চটপট করে বলল, আম্মু ডাকছে, রাখি। এখন আম্মু ডাকছে? লাইক সিরিয়াসলি? তোমার হাজবেন্ড আমি হায়া, বিএফ না। উঠিয়ে তো আর নিয়ে যাননি, তাই এখনো কথাটা আম্মু ডাকছেতেই আটকে থাকবে। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে আম্মুকে কলে বলবো, আম্মু রাখি, উনি ডাকছে, দেখে আসি। বাবা, এত পরিকল্পনা? তা নয় তো কি, আমাদের ফিউচার নিয়ে আমার অনেক অনেক পরিকল্পনা আছে, বুঝলেন? এখন রাখি, আপুও ডাকছে কেন জানি, দেখে আসি। আল্লাহ হাফেজ। অপর পাশ থেকেও বিদায় সম্ভাষণ ভেসে আসলে কল কেটে রুমের বাইরে পা বাড়ালো হায়নাত। বাবু কান্না করছে কেন দেখ। কায়নাতের কথা শুনে কারিবের দিকে তাকায় হায়নাত। মামার কোলে বসে আছড়া পাছড়ি করছে বাচ্চাটা। ভাইয়ের দৃষ্টির সাথে দৃষ্টি মিলতে হায়নাত অবজ্ঞায় চোখ সরিয়ে নিয়ে তেরছা গলায় বলল, আপন মামার কোলেই তো আছে, আবার কান্না করবে কেন? উল্টো আমার কাছে আসলে না আরও বেশি কান্না করবে। বাবুর হয়তো ক্ষুধা লেগেছে, আম্মু মনে হয় ওর জন্য ঝাল ছাড়া তরকারি আলাদা করে রেখেছে, ওগুলো দিয়ে ভাত মেখে কয়টা খাইয়ে দে ওকে। আর ভাইয়া যা যা এনেছে সবাইকে বাট করে দে। পারবো না তো, যার যার খেতে মন চাইবে নিয়ে খাও। কথাটা বলেই চলে যেতে চাইলো হায়নাত, কিন্তু পারল না। কারিব এমনভাবে ওর দিকে হাত বাড়িয়ে কান্না করছিল যে হায়নাত আর ফিরিয়ে দিতে পারল না ওকে। ভাইয়ের কোল থেকে ওকে ছিনিয়ে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল হায়নাত। তারপর সেখান থেকে একটা প্লেটে কারিবের জন্য খাবার বেড়ে নিয়েই রুমে চলে গেল ও। আরমান ওর যাওয়ার পানে চেয়ে থেকে টিপ্পনি কাটলো, পাগল তো এবার ভালোই ক্ষেপে দেখা যাচ্ছে। কি করছো হায়া? আমার না হওয়া সতীনের ছেলেকে মুখে তুলে খাইয়ে দিচ্ছি। হোয়াট? মাথা টাথা গেছে নাকি তোমার? আরে খারিবকে খাইয়ে দিচ্ছি, আর কিছু ভুল বলেছি নাকি আমি? আপনি পছন্দ করতেন না আপুকে? ওটা পাস ছিল ইডিয়েট। তুমি কি এখনো টিপিক্যাল ওয়াইফদের মতো হাজবেন্ডের পাস নিয়ে খোঁজাবে? আলবাত খোঁচাবো। আপনি আমাকে কি কি বলেছেন বিয়ের পরে আমি কিন্তু ভুলে যাইনি। হাহ, এখন আমি সুদে আসলে সব কিছুর হিসাব নেব। ফোনের ওপাশে কপাল চেপে নিজের অসহায়ত্ব মেনে নেয় আধার। ওকে নিশ্চুপ হয়ে যেতে দেখে প্রশ্রয় পেল আধার। মিটিমিটি হেসে বলল, শুনুন না, আপনার জন্য বোধহয় একটা গুড নিউজ আসতে যাচ্ছে খুব শীঘ্রই। না চাইতেও মুখ খুলতে হলো আধারকে। কে? আপু আর ভাইয়ার ছোটোখাটো ঝগড়া হয়েছিল আজকে। কারিব খেলতে গিয়ে একটু ব্যথা পেয়েছে বলে আপুকে একটু বকেছে ভাইয়া। তা শুনে আপু টিপিক্যাল বউদের মতো বলেছে ভাইয়ার ঘর নাকি আর করবে না ও। ভাইয়ার কলও রিসিভ করছে না সকাল থেকে। আমার মাধ্যমে দুজনের যোগাযোগ চালু আছে। তো এখানে আমার কি লাভ ডাফার? আরে অধৈর্য না হয়ে পুরোটা শুনেন। অধৈর্য লোক, আমি কুটকাচালি করে ওদের ডিভোর্সটা করিয়ে দিলে আপনারই লাভ না? সুন্দরী বউয়ের সাথে কিউটের ডিব্বা বাবু সবই তো এক চরে সবগুলো দাঁত ফেলে দেবো। বেয়াদব, কমন সেন্স নেই না মাথায়? যত সব ননসেন্স জুড়েছে আমার কপালে। মঞ্চে ঠাঠিয়ে চর মেরে ঘিরে জায়গা নিয়ে আসে, কখন কি বলতে হয় কিচ্ছু জানে না। মজা করছিলাম আমি। আধারের গর্জে ওঠা গলার বিপরীতে মিনমিনে গলায় বলল হায়নাত। ওর মিনমিনে গলার স্বর পেয়ে আরও চড়ে গেল আধারের কণ্ঠস্বর। থাপ্পড় মেরে বিবেক ঠিকানা নিয়ে আসলে সব মজা বের হয়ে যাবে মন থেকে।
ইডিয়েট যত সব। ফোন রাখো। তোমার মতো বেকুবের সাথে কথা বলা মানেই নিজের ফুরফুরে মেজাজকে নিজ হাতে বিগড়াতে সাহায্য করা। সরি তো আমি। তোমার সরি তোমার কাছে রাখো, ফতরা যত সব। আর কল দিবে না আমাকে? কল দিলে তোমার বাসায় এসে তোমাকে থাপড়াবো আমি। নিজের কথা শেষ করে কল কেটে দিল আধার। হায়না তার ফিরতে কল করে খুঁজে পেল না ওকে। একসময় নিজেকে খুঁজে পেল আধারের মেসেঞ্জারের ব্লক লিস্টে। হায়া, খেতে আসো। দরজায় দাঁড়িয়ে হায়নাতকে ডাকে আলো। হায়নাত বালিশে মাথা এলি দিয়ে বলল, ক্ষুধা নেই আমার ভাবি। তোমার ভাইয়া ডাকে তোমাকে। বললাম তো ক্ষুধা নেই। কথা কানে যায় না তোমাদের? বারবার এই এক প্যাচাল পারো কেন কানের সামনে? একটু শান্তিতে থাকতে দিতে পারো না নাকি আমাকে? আমার শান্তি সহ্য হয় না তোমাদের কারো? তুই কোন লাট সাহেবের বেটি যে তোর শান্তি সহ্য হবে না আমাদের কাছে? হয়েছিস তো বেয়াদবের এক শেষ। কার সাথে কিভাবে কথা বলতে হয় কিচ্ছু জানে না। নিজেদের ভাই বোনদের যে পরের মেয়েদের ওপর ওঠানো, আগে আমার উপর উঠাতো, এখন অন্যের উপর উঠায়। হ্যালো, চলে আসো তুমি। না খেয়ে বিছানায় পড়ে থাকো গো, খালি খালি মেজাজ দেখানো। আমার পেটেরটাকেও বলি লাই দিস না একে। এখন লাই দিতে দিতে মাথায় তুলে বসে আছে। তোর মাথার চুলগুলো এবার টানো বসে বসে। আদর আহ্লাদ দিয়ে তো অসভ্য বানিয়েছি একটা। কারোর কথা গায়ে লাগে না এর। তো আসো কেন আমার সাথে কথা বলতে? কথা না বললেই তো পারো। হ্যাঁ, তাহলেই তো বেঁচে যান আপনি, সাথে আমারও। আম্মু, কায়নাত থামতে বলে মাকে। খাদিজা বেগম মেয়ের দিকে ফিরে বলে, সবসময় তো আমাকেই চুপ করতে বলিস তোরা। তোদের বোনকে কিছু বলা যাবে না, না তোদের সামনে, না তোদের বাপের সামনে। আদরে আদরে বাদর বানিয়েছে একটা। আমি মা বলি শুয়ে যাই তার বাদরামি ঘাওরামি। পরের ছেলে যখন এসব সইতে না পেরে বাড়ি উয়ে দিয়ে যাবে, তখন তোদের কথা জায়গা মতো কাজ করবে, দেখিস। নিজের কথা শেষ করে মুখে আঁচলের জায়গা থেকে সরে যায় খাদিজা বেগম। কায়নাত ফুঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে একটা। নিত্য নতুন অশান্তিতে ক্লান্ত সে, ক্লান্ত বাকিরাও। ক্লান্তিতে এক একজনের শরীরের বাঁধন ঢিলে হয়ে আসলে পিনপতন নীরবতা নেমে আসে ফ্ল্যাটটাতে। নতুন ভোর, নতুন দিনের সূচনা। গত রাতের এমন পারিবারিক কলহের কারণে এক একজনের কালো চোখ মুখের দিকে তাকানো না গেলেও সবার মনের ক্ষোভ সবাই মনে চেপে রেখে বিয়ে শপিং করতে এসেছে আজ। গত রাতের মনোমালিন্য দিনের আলোতে সবার সামনে উন্মোচন করার কি দরকার? কোনো লাভ নেই তো তাতে, উল্টো আরও সম্পর্কগুলো মলিন হয়ে যাবে এতে। তাই নিজেদের ঝগড়া বিবাদ নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেই বিয়ের আনন্দে মেতে উঠেছে সবাই। কিন্তু হায়নাত পারছে না নিজের আনন্দে সামিল হতে। মানুষটা গতকাল থেকে ওর কল রিসিভ করছে না, মেসেজও চেক করছে না কোনো। মানলো হায়নাত একটু সিরিয়াস মজা করে ফেলেছে, তার জন্য এমন কঠোর হতে হবে ওর প্রতি? বারবার করে সরি বলার পরেও এমন কঠিন শাস্তি দিতে হবে বুঝি ওকে? হায়নাতের ভাবনা শুধুই টান পড়ে বাহুতে কারো কোনোয়ের গুঁতো খেয়ে। ও পাশ ফিরতে দেখতে পেল ননদের হাসি খুশি সুশ্রী মুখশ্রীটা। রাত্রি চোখের ভ্রু নাচিয়ে মজা করে বলল, মন কোথায় আপনার ভাবি? আমার ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে মন থাকলে ভাইকে তাড়াতাড়ি বলুন আপনার মন ফিরিয়ে দিতে। তারপর মন দিয়ে শাড়ি দেখে জলদি জলদি আপনার শাড়ি পছন্দ করেন। মেয়েকে ঘুম পাড়িয়ে আম্মুর কাছে রেখে এসেছি। ঘুম থেকে উঠে পড়লেই আম্মুকে পাগল বানিয়ে ফেলবে। মেয়েকে নিয়ে আসতে সাথে। মাথা ঠিক আছে তোমার? যেই পরিমাণে দুরন্ত আমার মেয়ে, ওকে সামলাতে দুজন লাগে। ওকে নিয়ে শপিংয়ে আসলে তোমার আর শপিং করা লাগতো না। এখন তাড়াতাড়ি শাড়ি পছন্দ করো তো নিজের জন্য। ভাইয়া স্ট্রিক্টলি বলে দিয়েছে সব তোমার পছন্দ মতো কিনতে। তোমার ভাইয়া আসবে না? মনে হয় না, বলেছে কাউকে পাঠিয়ে দিবে আমাদের পিক করতে। ও, মলিন হয়ে ওঠে হায়নাতের মুখশ্রী। তা দেখে রাত্রি বলল, মন খারাপ কেন? কিছু হয়েছে? মাথা নেড়ে অসম্মতি জানায় হায়নাত। ভাইয়ার সাথে ঝামেলা হয়েছে কিছু? কই না তো। এবার পূর্ণ দৃষ্টি মেলে ভাবির দিকে তাকায় হায়নাত। কিছুক্ষণ ওর চেহারায় কিছু খুঁজে পাওয়ার প্রচেষ্টা চালিয়ে বলল, ফেসিয়াল করে ফেলেছো তুমি? না, এখনো করিনি। কেন? এই জন্যই চেহারাটা মলিন মলিন লাগছে। ব্রাইডাল ফেসিয়াল নেবে একটা পার্লারে গিয়ে। বিয়ের অনুষ্ঠানগুলোতে তাহলে মেকআপের চেহারায় বসবে সুন্দর করে, চেহারাও খুলবে এতে। হায়নাত জবাবে মাথা নাড়ে শুধু। ওদের কথার মাঝে স্বল্প পরিচিত এক তরুণকে এগিয়ে আসতে দেখা যায় ওদের দিকে।
হাসানকে। শপিং মলে হাসানকে দেখে খানিক সময়ের জন্য পুলকিত হয় হায়নাত। ও মনে করে আধারও বুঝিয়ে এসেছে ওর সাথে, কিন্তু ওর ঠোঁটের হাসি মিলিয়ে যায় যখন হাসান বলে সে একাই এসেছে, আধার আসেনি তার সাথে। ঠোঁটের কোলে জোরপূর্বক হাসি টেনে রেখেই হাসানের সাথে কুশল বিনিময় করে হায়নাত। দুপুরের চড়া রোদটা গাছেদের আড়ালে লুকিয়ে গিয়ে ধরায় বিকেল নামালে টনক নড়ে সবার। এতক্ষণ খাওয়া দাওয়া ভুলে বিয়ের কেনাকাটার ব্যস্ত ছিল সবাই। ব্যস্ততা কমতেই পেটে কম বেশি ক্ষুধার অস্তিত্ব অনুভব করে সবাই। হালকা কিছু খেয়ে যেটুকু টুকটাক কেনাকাটা বাকি আছে সেগুলো করবে ভেবে একত্রিত হয় সবাই। কিন্তু সবার মধ্যে হায়নাতকে খুঁজে না পেয়ে কপালে ভাঁজ পড়ে সবারই। আলো রাত্রের উদ্দেশ্যে বলল, আমরা তো ভেবেছি তোমার সাথেই আছিও, তাই আমরা আর অত খোঁজ করিনি। আমার সাথেই ছিল এতক্ষণ, কিছুক্ষণ আগেই বললো রাত্রিপু আমি একটু আসছি। আমি ভাবলাম আপনারা বুঝি ডেকেছেন ওকে, তাইও অত কিছু জিজ্ঞেস করিনি। কোথায় গেল মেয়েটা কাউকে কিছু না জানিয়ে? আপনি চিন্তা করবেন না ভাবি, আমি ভাইয়াকে কল দিয়ে দেখি ওর সাথে আছে কি না। এমনও তো হতে পারে ভাইয়াই ওকে সারপ্রাইজ দিতে ডেকে নিয়ে গেছে। বলতে বলতে আধারকে কল লাগায় রাত্রি, কিন্তু সেখানেও নিরাশ হতে হয় ওকে। টেনশনে ততক্ষণে সবার গলা শুকিয়ে যাওয়ার উপক্রম। কায়নাত ডায়াল করে হায়নাতের নাম্বারে। প্রথমবারে রিসিভ হয় না কলটা, দ্বিতীয়বারে রিসিভ হতেই কায়নাত শ্বাসরুদ্ধ গলায় আওড়ায়, কোথায় তুই হাইও? এই মোবাইলটার মালিক যিনি, কিছুক্ষণ আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকেই মাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোন হসপিটালে নেওয়া হয়েছে ওকে? পুরুষালী কণ্ঠে হাসপাতালের ঠিকানাটা উচ্চারিত হতেই কলটা কেটে গেল। কায়নাত মোবাইলটা কান থেকে সরাতেও পারল না। ও ঠোঁট পেরিয়ে কথাটা বেরিয়ে আসলো তৎক্ষণাৎ, হায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে? রাত্রির হাতটা কেঁপে উঠল অচিরাত। আধার বিরতিহীন কল করে যাচ্ছে ওর নাম্বারে। ও কি বলবে এখন ভাইকে? কোন মুখে উচ্চারণ করবে সেই কথাগুলো? হাসপাতালের লম্বা করিডোরটাতে মানুষের উপচে পড়া ভিড়। তিল পরিমাণ জায়গা নেই জরুরি বিভাগের আইসিইউর সামনে। দুশ্চিন্তার ঘন ঘন শ্বাস আর মুখে চেপে কান্নার আওয়াজে ভারী হয়ে উঠছে করিডোরটার বাতাস। সে বাতাসের ঘনত্ব বাড়িয়ে দিতেই কি না কে জানে আইসিইউর দরজা ঠেলে একে একে বেরিয়ে এলো দায়িত্বরত চিকিৎসকরা। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ অবয়বটার সামনে দাঁড়িয়ে পেশাদার গলাতেই বলল, We tried our best, Mr. Shafat, but we could not save her. অ্যাক্সিডেন্টের কারণে প্রচুর ব্লিডিং হয়েছিল ওনার, ইন্টারনাল ব্লিডিংও হয়েছিল অনেক। মাথায় আঘাত পাওয়ার কারণে ব্রেন হ্যামারেজ হয়েছে পেশেন্টের, রক্তনালী ড্যামেজ হয়ে কান দিয়ে বেরিয়ে এসেছিল রক্ত। এমন অবস্থায় পেশেন্টকে বাঁচানো অসম্ভবই এক প্রকার। উই আর সরি ফর দ্যাট, বাট ওনার আয়ু এই পর্যন্তই ছিল। কায়নাতের আত্মচিৎকারে অনেক আগেই থম ধরে যায় জায়গাটা, তবু থামে না দায়িত্বরত চিকিৎসক। সে ফের বলে, যেহেতু অ্যাক্সিডেন্টাল কেস, তাই এটা পুলিশি কেসও হতে পারে, বাট আমি আপনাদের সাজেস্ট করব ওদিকে না যেতে। শি ওয়াজ প্রেগনেন্ট। এই অবস্থায় তার লাশ নিয়ে কাটাছেড়াটা না করাই বেটার আই থিঙ্ক। বাকিটা আপনাদের পেশেন্ট, আপনাদের ইচ্ছে। ডাক্তারের কথা শুনে আর্দ্র চোখে হায়নাতের পরিবারের মানুষগুলোর দিকে তাকায় শারফান, কিন্তু ওর নজর গিয়ে স্থির হয় তাদের থেকেই অদূরে, বিমূর্ত হয়ে দাঁড়িয়ে থাকা আধারের ওপরে। ডাক্তার হয়তো তখনই কিছু বলেছে, কিন্তু সেই সব ঢোকে না শারফানের মাথায়। সে স্থির চোখে তাকিয়ে থাকে আধারের দিকে। তার দিকে তাকিয়ে থেকেই তার মধ্যে খুঁজে বেড়ায় কাউকে। বছর কয়েক আগে এমনই এক পরিস্থিতি অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে। সরি মিস্টার শাফাত, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। প্লিজ হ্যাভ সাম। ডাক্তারের কথা মাঝপথেই থেমে গেল অতর্কিত আক্রমণে। ওনার পরনের সাদা অ্যাপ্রনের কলারটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো পুরুষালী শক্ত হাতের মুঠোয়। একটা শীতল গলা আক্রোশে গর্জে ওঠে ভেসে যেতে লাগলো ওনার কানের কাছে। একটা নর্মাল অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ? মজা করছেন আমাদের সাথে? নিশ্চয়ই আপনারা কিছু উল্টোপাল্টা করেছেন পেশেন্টের সাথে, এখন নিজেদের দায় অ্যাক্সিডেন্টের উপর চাপাচ্ছেন। পেশেন্টের কিছু হলে আপনাদের সবগুলোকে দেখে ছাড়বো আমি। আপনাদের ডাক্তারের লাইসেন্স বাতিল করে আপনাদের 14 শিখের ভাত না যদি খাওয়াই, তাহলে আমি আধার নেওয়াজ না মাইন্ডেড। ভদ্রলোক প্রাণপণ চেষ্টা করে নিজের আপ্রনের কলার অমন শক্তপোক্ত বাঁধন থেকে ছাড়িয়ে নিতে। সেই চেষ্টাতে মত্ত থেকেই বলল, লুক মিস্টার, আমরা অনেক চেষ্টা করেছি পেশেন্টকে বাঁচাতে, বাট ওনার আয়ু এই পর্যন্তই ছিল।
সারফান আধারকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। আধার ফের ডাক্তারের দিকে তেড়ে আসে তার কথা শুনে। রুবিনা ছেলেকে থামানোর চেষ্টা করে বলল, আধার, আবার শান্ত হ তুই। কিভাবে শান্ত হবো আম্মু? হায়া, আমার হায়া নাকি নেই এই দুনিয়াতে? এটা জেনেও আমি কিভাবে শান্ত হবো আম্মু? বলতে বলতে হাঁটু ভেঙে বসে পড়ল আধার। রুবিনা সামলায় ছেলেকে, নিজের কান্না দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করে ছেলের কাঁধে হাত রেখে বলে, হাত মাও তো সবসময় আলো রাতে আপু, আলো না চাইলে কিছু হবে না এই দুনিয়াতে। ডাক্তার তো এখানে উছিলা মাত্র। আল্লাহর চাওয়া তো কঠিন কেন হতে হবে বান্ধের প্রতি? কেন বান্ধের সব সুখ চেয়ে বসতে হবে তাকে? আমার হায়াকেই কেন চাইতে হবে তার? সেই সাথে আমার সন্তান কেউ কেন আম্মু, কেন? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে আধার। রুবিনা ছেলের প্রশ্নের জবাবে কিছুই বলতে পারে না, কথা জোগায় না তার মুখে। শাড়ির আঁচলে মুখ গুজে কান্না চাপা দিতে ব্যস্ত হয়ে পড়ে সে। তবু বাঁধ মানে না কান্নাটা। উত্তর কান্নার আওয়াজে ভারী হয়ে উঠতে লাগে হাসপাতালের বাতাস। সেই ভারী বাতাসে ভীষণ হাঁসফাঁস লাগে আরমানের। বোনের মৃত্যুর খবর মাত্রই কানে আসলো তার। আধারের দরুন সে নিচে ফার্মেসির দোকানে গিয়েছিল হায়নাতের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে। সেই সব কিনে নিয়ে এসে আধারকে কান্নায় ভেঙে পড়তে দেখে ওর হাতের বাঁধন আলগা হয়ে আসে। কান্নার কারণ বুঝতে পারে ওর থমকে থাকা চোখ বেয়ে অশ্রু গড়ালে ও তড়িৎ মুছে ফেলে সেই অশ্রুটুকু কেউ দেখার আগে, কিন্তু শেষ রক্ষা হয় না। নিজের সহধর্মিনী চোখে ধরা পড়ে যায় অনায়াসেই। আপনি প্লিজ কিছু মনে করবেন না ডাক্তার, পেশেন্টের পরিবারের অবস্থা তো বুঝতেই পারছেন। মেয়েটার 2 সপ্তাহ পরেই বিয়ে, আর আজই এমন একটা অ্যাক্সিডেন্ট মেয়েটাকে হারাতে হলো তাদের। তাই মেয়েটার হাজব্যান্ড ওইভাবে রিয়েক্ট করে ফেলেছে। প্লিজ ডোন্ট টেক ইট টু হার্ট। সারফানের কথাই ঠোঁটে জোরপূর্বক স্মিত হাসি টানে ডাক্তার, বলে, আমি অমন কিছু মনে করিনি মিস্টার শাফাত। এরকম অ্যাক্সিডেন্টাল কেসে কেউ মারা গেলে পেশেন্টের পরিবার ডাক্তারকেই দায়ী করে। ইট ইজ কমন ইন আওয়ার কান্ট্রি। আর সেখানে মেয়েটার বয়সও অল্প, তার উপর কদিন পরেই তার বিয়ে। সেই হিসেবে ওনার উডবির মেজাজ হারানোটা অ্যাবনর্মাল কিছু না। ডাক্তারের কথা শুনে সারফান জোরপূর্বক ঠোঁট টানলে ডাক্তার অভয় পেয়ে বলল, উনি কি আপনার আত্মীয়া? ডাক্তারের প্রশ্নে খানিকক্ষণ থমকায় সারফান, পরপর ঠোঁটে ঠোঁট টিপে বলে, পেশেন্ট আমার ভাতিজির টিচার ছিল এক সময়, সেই সুবাদেই চেনা জানা। এতটুকু বলেই চুপ হয়ে যায় সারফান। সে জানে ডাক্তার কি মনে করে বলছে এই কথা। তখন সারফান যখন আধারকে হায়নাতের হাজব্যান্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিল, তখনই ভদ্রলোকের মুখভঙ্গির রং বদল টের পেয়েছিল সে। আর অ্যাক্সিডেন্টের পর আহত অবস্থায় হায়নাতকে কোলে বয়ে হাসপাতালে সেই নিয়ে এসেছিল। তাই সামনে দাঁড়ানো ব্যক্তিটির মনের দোলাচল খুব সহজেই বুঝতে পারে সারফান। আর বুঝতে পারে বলেই সে চুপ করে থাকে, নিজের মনের গোপন অনুভূতিগুলোকে গোপন রাখতে। ওকে নিশ্চুপ হয়ে যেতে দেখে সামনে দাঁড়ানো ভদ্রলোক আর বলার মতো কিছু খুঁজে পায় না। অগত্যা সারফানের কাছ থেকে সরে যাওয়ায় প্রত্যয় বলল, ডেড বডি নিয়ে যাওয়ার জন্য কিছু প্রসিডিওর ফলো করতে হবে। ফ্যামিলি মেম্বারকে বলুন সেগুলো ফুলফিল করে ডেড বডি নিয়ে যেতে। ডেড বডি শব্দটা খট করে কানে বাজে সারফানের। যে মেয়েটাকে না কিছুক্ষণ আগেও সবার কাছে হায়নাত নামে পরিচিত ছিল, সময়ের ব্যবধানেই সেই মেয়েটা এখন স্রেফ ডেড বডি উপাধি নিয়ে টিকে আছে দুনিয়ায়। এত অনিশ্চিত আর অভাবনীয় জীবন হয় বুঝি কারো? নিজের প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময়টুকুও পায় না সারফান। তার আগেই তাকে ব্যতিব্যস্ত হয়ে ছুটে যেতে হয় হায়নাতের স্বজনদের কাছে। হায়নাতের বাড়ির মানুষেরা শোকে আত্মহারা প্রায়। আধার ও সাফেদ দেয়ালে পিঠ ঠেকিয়ে এক মনে বিলাপ করে যাচ্ছে। ওর মা সামাল দিচ্ছে ওকে। এত কোলাহলের মাঝে শুধু নীরব হয়ে দাঁড়িয়ে আছে দুটি প্রাণ শক্ত সমর্থ 2 পুরুষ। তাদের মধ্যে একজনের চেহারা হায়নাতের সাথে মিলে যায় কিছুটা। সারফান তার দিকেই এগিয়ে গিয়ে তাকে বলল হায়নাতের ডেড বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। আরমান নিজের রক্তাভ চোখ দুটো মেলে তাকিয়ে থাকে স্বল্প পরিচিত যুবকটির দিকে। পরপর তার কথা মেনে নিয়ে তাকে অনুসরণ করতে লাগে সে। এই কোলাহল আর ফিনাইলের তীব্র গন্ধে দম বন্ধ হয়ে আসছে তার। তার তড়িৎ জায়গা ছাড়তে তৎপর হয়ে পড়ে সে। তার তৎপরতা দেখে সে ভ্রু কুচকে পেছনে তাকায় সারফান। নজর ঘুরিয়ে তাকায় আরেকটু পেছনে করিডোরের দিকটায়। তার ভ্রুজোড়া মুহূর্তে আরও কুচকে যায় কারো চোখের দৃষ্টি বুঝতে পেরে।
স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা হায়নাতের নিথর দেহটা যখন আইসিইউর বাহিরে নিয়ে আসা হলো, ওর পরিবারের মানুষেরা স্ট্রেচারের চারপাশে ঘিরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু একটু শব্দ করলো না আধার, শুধু নীল নিমেষ চেয়ে রইল হায়নাতের মলিন মুখটার দিকে। শান্ত চোখে চেয়ে ওই মলিন মুখশ্রীতে ভেসে থাকা বন্ধ চোখের আড়ালে খুঁজে চলল নিজের অম্লান নক্ষত্র। আল্লাহ, এই তুমি কোন ক্ষতি করলে আমার? আল্লাহ গো, আমি এখন কিভাবে বাঁচবো আল্লাহ? আমার মেয়ে, আমার মেয়ে। কথা জড়িয়ে আসে খাদিজা বেগমের। আলো শাশুড়িকে সামলাতে তার পাশে বসলে তিনি ছেলের বউকে বিলাপ পেরে বলতে থাকেন, এ কি হলো ওর সাথে? তোমরা না সুস্থ নিয়ে গেলে ওকে আমার সামনে দিয়ে, তাহলে এখন ওকে এভাবে নিয়ে আসলে কেন? ওর তো এভাবে আসার কথা ছিল না, এভাবে আসার কথা ছিল না আমার কলিজার টুকরায়। মা, মারে এভাবে কেউ রাগ করে রে মায়ের উপর? মাকে এত বড় শাস্তি দেয় কেউ? এই হায়া বাচ্চা আমার, ওঠ না, ওঠ, চোখ মেলে দেখ আমাকে। আমি আর কখনো বকবো না তোকে, তবু আমার সাথে এমন করিস না তুই মা। ওঠ না আম্মু। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে আল্লাহ? কবে এত বড় পাপ করলাম আমি? ও আল্লাহ। চিৎকার করে কথাগুলো বলতে বলতে ছেলের বউয়ের গায়ে ঢলে পড়ল খাদিজা বেগম। আলোর সাথে সাথে পাড়া পড়শিরাও মহিলারাও ধরাধরি করে সামলায় তাকে। তার বেহুশ দেহটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ভেতরে। হায়নাতকে যখন ফারজ গোসল করানো হয় তখন লাল তরলে ভেসে যেতে শুরু করে জায়গাটা। রঙিন তরলে রক্তিম হয়ে ওঠে ওর হাতের তালু। তা দেখে গোসল করানোর কাজে নিয়োজিত মহিলাগুলো আফসোসের সুরে বলল, কয়দিন বাদে এই হাতে মেহেদির রং চড়ার কথা ছিল মাইয়ার, আর এখন রক্তের রঙে লাল হয়ে আছে হাতের তালু। আল্লাহ যে কখন কি করে তার বান্দার লগে তা কওয়া মুশকিল। হায়নাতের লাশটাকে যেই দাফন করা হবে সেই মুহূর্তে আধারের এতক্ষণে শান্ত রূপটা খসে পড়ল চেহারা থেকে। সাদা কাফনে পেঁচানো হায়নাতের নির্জীব দেহটাকে দুই হাতে আঁকড়ে ধরে পাগলের প্রলাপ বকার মতো করে একরোখা গলায় বলল, ওর সাথে আমাকে দাফন করে দিন আপনারা। রাত্রির পর সম্বন্ধীকে সামলাতে গিয়ে এগিয়ে এসে বলল, এসব হয় না ভাইয়া, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কেন হয় না? চাইলেই হয়। আমি বলছি তো, আমাকে ওর সাথে দাফন করে দাও তোমরা। নাকি আমি জীবিত দেখে পারছো না? সত্যি বলছি, আমি জীবিত নেই এখন আর। হায়নাত শ্বাস ত্যাগ করার সাথে সাথে দুনিয়ার মায়ে কেটে ফেলেছি আমি। আর সে দুনিয়ার মায়ে কাটিয়ে ফেলে সে জীবিত থাকে না, আর আমিও নেই। তোমরা ধরাধরি করে আমাকে ফরজ গোসল পড়িয়ে আমাকে ওর সাথে দাফন করে দাও। বাচ্চামো করিস না আধার। আর তোর বোন যে নিশ্চয়তা করলে আমার সাথে, তার বেলা আমার সাথে সংসার করার কথা দিয়ে যে আমাকে ফাঁকি দিল, আমার সব সুখ নিজের সাথে নিয়ে এসে পালিয়ে গেল, তখন আমার অংশকে যে আমার কাছ থেকে ছিনে নিয়ে গেল, ওকে কিছু বলবি না? তুই কিচ্ছু বলবি না ওকে? আদরে বোন বলে সব দোষ মাফ? হ্যাঁ? নিজের গলার কাছে আটকে থাকা কান্নাটা অনেক কষ্টে গিলল আরমান। তারপর কেটে কেটে বলল, এই অভিমানীকে আরও নতুন করে কি বলবো আমি? কাল একটু ফাজলামো করছিলাম বলে অভিমানী আমাকে সারা জীবনের জন্য দোষী বানিয়ে আমার ওপর করা অভিমান বুকে পুষে পৃথিবী ছাড়লো। ভাইয়ের প্রতি এত অভিমান, তার এত অভিযোগ, তার আর নতুন করে কি বলবো আমি? নতুন করে আর কিছু বলার নেই তাকে আমার। আরমান নিজের কান্না গিলে ফেলার চেষ্টায় মত্ত থাকলে আধার সেই ফাঁকে ওর হাতের বাঁধন গলিয়ে ছুটে আসে আবারও সফেদ কাফনে মোড়া হায়নাতের কাছে। ওর গায়ের থেকে ভেসে আসা অচেনা ঘ্রাণটাকে নিজের নাকে মুখে টেনে নিয়ে ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমাদের একটা সংসার সাজানো হলো না আধারিনী। এই জন্মে নিজেদের জীবনটাকে গুছিয়ে নে একে অপরের নামে লিখে দেওয়া হলো না আর। কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, খুব শীঘ্রই পরে পরে নিজেদের সংসার গড়ে তুলবো আমরা। তখন কেউ আমাদের আর আলাদা করতে পারবে না, মৃত্যুও না। ততদিন তুমি আমার অপেক্ষায় থেকো হায়া। তোমার অপেক্ষাকে দীর্ঘায়িত করবো না আমি। পরপর হায়নাতের পেটে হাত ছোঁয়ায় আধার। আগের মতোই ফিসফিসিয়ে বলে, বাবা তোমাকে অনেক ভালোবাসে বাচ্চা, তুমিও মায়ের মতো আমার অপেক্ষায় থেকো। জানো বাবু খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবে। ততদিন মায়ের খেয়াল রেখো তুমি, মাকে জ্বালিও না একদম, ঠিক আছে?
হায়নাতের মৃত্যুর পরে প্রায় 1 মাসের মতো সময় কেটে গেছে। এই 1 মাসে সবাই প্রায় ফিরে গেছে নিজেদের ছন্দে, ফিরে গেছে নাকি ফিরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে ক্রমশ, সেও এক গবেষণার বিষয়। কেননা এখনও সেই শ্যামবর্ণের হাস্যোজ্জ্বল মেয়েটার কথা মনে পড়লেই ভিজে ওঠে তাদের স্বজনদের শুষ্ক চোখ, তপ্ত কপল, মলিন হয় মুখশ্রী। হাতের তালুতে সেই মলিনতাটুকু মুছে নিয়ে কেউ কেউ স্বাভাবিক জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তো কেউ আবার ভেঙে পড়ে বাঁধ ভাঙা কান্নায়। এভাবেই চলছে জীবন, গড়াচ্ছে সময়। এসবের মাঝে আটকে আছে আধারের জীবনটাও। তার 4 দেয়ালে ছোট রুমটাতে, যেখানে হায়নাতের স্মৃতিগুলো মিলেমিশে একাকার হয়ে আছে অনেক আগে থেকে। এই ছোট রুমটাতে তার পুরো দুনিয়া এসে জমে আছে এখন। এখানেই তার সব, তার সুখ দুঃখ হাসি কান্না সবই যেন আটকা পড়েছে এই রুমটাতে। আধার সচরাচর বের হয় না নিজের রুম থেকে, কিন্তু আজ হবে। বিছানার পাশে অনাদরে পড়ে থাকা মোবাইলটা বেজে চলেছে তারস্বরে। আধার বিরক্ত হয় তার শব্দে। স্ক্রিনে ভাসছে খুবই পরিচিত এক নাম্বার, সারফানের। লোকটা গতকাল থেকে কলের ওপর কল করে যাচ্ছে ওর নাম্বারে। কি জানি দেখাবে ওকে আজ। হায়নাতের মৃত্যুর সাথে জড়িত কিছু। আধার প্রথমে পাত্তা দিতে চায়নি ওকে। ও এখনও মানতে চায় না হায়নাত নেই এই দুনিয়ায়, মানতে চায় না নিজ চোখে দেখে আসা হায়নাতের কবরটাকে। সবই কেমন বিভ্রম মনে হয় ওর কাছে। এই বিভ্রমের তাড়নাতেই সারফানের কথাসহ সারফানকে উপেক্ষা করতে চেয়েছিল আধার, কিন্তু পারল না নিজের মানব মনের অবদমিত কৌতূহলের কারণে। সেই নিগৃহীত কৌতূহলের কাছে হার মেনে গায়ে একটা শর্ট জড়াতে জড়াতে গলার স্বর চড়িয়ে মাকে ডাকলো আধার। ক্ষণিকেই ওর ডাকে হন্তদন্ত হয়ে ছুটে আসা মাকে দরজার কাছে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শর্টের বোতাম লাগাতে লাগাতে বলল, গাড়ির চাবিটা দেখেছো আমার? তোর বেডসাইড ডোয়ারে ছিল, একেবারে প্রথমটায়। মাথা নেড়ে নেড়ে বেডসাইড ড্রয়ারের থেকে চাবিটা খুঁজে নিল আধার। রুবিনা ছেলের হাবভাব দেখে নরম গলায় জানতে চাইল, বেরোচ্ছিস কোথাও? কাজ আছে একটা। অফিসে? ওদিকে। ফিরবি কখন? বলতে পারছি না ঠিকঠাক, দেরি হবে হয়তো। চিন্তা করো না তুমি, কোনো ক্ষতি হবে না আমার, কারণ সৃষ্টিকর্তা আমার সবচেয়ে বড় ক্ষতি অনেক আগেই করে বসে আছে। মাকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আধার। রাজ্যের সবটুকু দুশ্চিন্তা আর বেদনা নিয়ে ছেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে রুবিনা। চেয়ে চেয়ে দেখে ছেলের অগোছালো রূপ। মাতৃমন ভাবতে বসে ছেলেটা তার আবারও স্বাভাবিক জীবনে ফিরবে কবে, কবে দুঃখ বলে আবারও আগের মতো হাসতে শিখবে ছেলেটা। আদৌ শিখবে তো দুঃখ ভুলে ভালো থাকতে। সারফানের দেওয়া ঠিকানায় এসে ভ্রুকুচকায় আধার। ঢাকার মতো জায়গায় এখনও টিকে থাকার চেষ্টায় ক্রমেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটার দিকে তাকিয়ে কেমন একটা সন্দেহ আঁকড়ে ধরে আধারকে। মনে মনে ভাবে সারফানোকে এমন এক পরিত্যক্ত জায়গায় ডেকে পাঠালো কেন? কি তার অভিলাষ? শুধুই হায়নাত সংক্রান্ত নাকি অন্য কিছু? ওর ভাবনার মাঝে একটা শক্ত সামর্থ্য পুরুষ এগিয়ে আসলো ওর দিকে। লোকটার চেহারাতে গুন্ডা গুন্ডা ভাব এত প্রকট যে আধারকে আর নতুন করে বলে দিতে হয় না লোকটার পরিচয়। লোকটা ওর সামনে দাঁড়িয়ে বলল, আন্ধার না আপনি? আপনারে সারফান ভাই ভেতরে ডাক্কা পাঠাইছে, আসেন আমার লোকে। তারপর আধারকে তোয়াক্কা না করে উল্টো ঘুরে হাঁটা শুরু করলো লোকটা। আধারও বিনা বাক্য বয়ে নিশ্চুপে অনুসরণ করতে লাগলো তাকে। হাঁটতে হাঁটতে লোকটা একটা ঘুণে ধরা কাঠের বন্ধ দরজা হালকা করে খুলে দিয়ে জলদ গম্ভীর গলায় বলল, ভাই ভেতরে আছে, আপনি ভেতরে যান। আধার তাই করলো। দরজার ফাঁক গলিয়ে ঢুকে পড়ল রুমের ভেতরে। আধো আলোয় আরও অন্ধকারাচ্ছন্ন মনে হওয়া রুমটায় একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে আছে। সে ভ্যাপসা গন্ধটাকে সয়ে নেওয়ার চেষ্টা করতে করতে অন্ধকারেই পুরো রুমে চোখ বোলালো আধার। অন্ধকারটা চোখে সয়ে আসতেই বুঝতে পারল রুমের ছাদ থেকে নিচের দিকে কারো দেহ ঝুলে আছে কিছু একটা সাহায্যে। অন্ধকার হাতড়েও সেই শক্ত সামর্থ্য পেটানো শরীরটা চিনে নিতে বিন্দুমাত্র দেরি হয় না আধারের। সে অস্ফুট স্বরে আওড়ায়, হাসান। রুমের এক কোণে একটা হলুদ বাতি জ্বলে উঠল তখনই। আলোয় ভরে উঠল পরিত্যক্ত রুমটা। সহসাই হেন আলোর ঝলকানিতে খিচে চোখ বন্ধ করে ফেলে আধার। মুহূর্তেই চোখ মেলে চায় আলোর উৎসের দিকে। প্লাস্টার উঠে যাওয়া এবড়ো খেবড়ো দেয়ালে একটা 60 বাল্বের বাতি জ্বলছে। সে বাতির নিচে একটা চেয়ারে আয়েশ করে বসে আছে সারফান। তারই সাথে একটা লাগোয়া টেবিল ভর্তি হরেক রকমের সরঞ্জাম, সবই কাউকে অত্যাচার করার প্রত্যয় জোগাড় করে নিয়ে আসা। সেগুলো থেকে দৃষ্টি সরিয়ে আধার পুনরায় দৃষ্টি রাখে ঝুলন্ত শরীরটাতে।
হাসানের সুগঠিত পেটানো শরীরটা ঝুলছে ছাদের সিলিংয়ে বেঁধে দেওয়া মোটা দড়ির সাথে। সেই ঝুলন্ত শরীরে প্রাণের স্পন্দন খুবই ক্ষীণ। চর্চিত শরীরটার এখানে সেখানে মারের কালশিটে দাগ। পুলিশ হেফাজতে আসামিকে অত্যাচার করে যেমন দাগ লিপটে দেওয়া হয় শরীরে, তেমন শরীরটা ঘামে ভিজে একসা হয়ে থাকায় দাগগুলো জ্বলছে জল করে উন্মুক্ত বদনে। সেই উন্মুক্ত বদন থেকে দৃষ্টি সরিয়ে সারফানের দিকে তাকায় আধার। ওর দৃষ্টিতে ক্রোধেরা ভেসে আছে অবলীলায়। সেই দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে কায়দা করে হাসল সারফান। তারপর নিজের পাশের খালি চেয়ারটা দেখিয়ে সাবলীল গলায় বলল, এখানে এসে বসুন মিস্টার নেওয়াজ। ওর সেই সহজ গলা পছন্দ হয় না আধারের, তবু সে নিজের ক্রোধটুকু ভেতরে চাপা দেওয়ার চেষ্টা করে বলল, ওকে এখানে আটকে রেখেছেন কেন মিস্টার শরফন? আপনাকে দেওয়া কথা রাখতে। মানে? বিস্ময় খেলে যায় আধারের গলার স্বর ও চোখের দৃষ্টিতে, কিন্তু তার তোয়াক্কা করে না সারফান। সে সহজ গলাতেই বলল, আপনাকে কাল কলে বললাম না মিস হায়ানাতের খুনের সম্পর্কে কিছু বলবো আপনাকে। নট মিসেস আধার নেওয়াজ। সারফানকে কথা বলার মাঝপথে থামিয়ে দিয়ে ওর ভুলটাকে সংশোধন করে দিল আধার। সারফান হাসলো ওর কাজে, পরপর কপাল চুলকে বলল, ও সরি, মাই ব্যাড। তো বলছিলাম, মিট হায়ানাস কালপ্রিট মিস্টার হাসান মিট সিদ্দিক। সারফানের মুখ নিঃসৃত শেষ বাক্য শুনে চমকায় আধার। পরপর ক্রোধে ফেটে পড়ে, চেঁচিয়ে উঠল ও, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড মিস্টার শরফন? আপনি নিজেও কি জানেন আপনি কি বলছেন? আমি কি বলছি এবং কি করছি তা সবই জানি মিস্টার আধার নেওয়াজ। বাট আনফর্চুনেটলি আপনি আপনার আশেপাশে মানুষ চেনেন না। মানুষ চেনেন না বিধায় নিজের শত্রুদের নিজের বন্ধু ভাবেন আপনি। আপনার জন্য না আমার আফসোসই হয় মিস্টার। আপনি অন্ধকারে অবয়ব দেখে মানুষ চিনলেও আলোতে মানুষের মুখ দেখেও তাদের মুখোশ ছিলেন না। ওকে, ওদিকে না যে আর এখানে এসে বসুন তো মিস্টার। আপনার সহচরের কাছ থেকে এখনও অনেক কথা বের করা বাকি আমার, তাই সময় নষ্ট না করে চুপচাপ বসে থ্রিলার মুভির ক্লাইম্যাক্স এনজয় করুন। বাট হাসান কেন মারবে হায়ানাতকে? ওর সাথে ওর কিসের শত্রুতা? সেটা তো আপনার সহচরই বলবে। রিয়াজ। গলা চড়িয়ে হাঁক ছাড়ল সারফান। কিছুক্ষণ পরেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো তখনকার লোকটা। রুমের মাঝে দাঁড়িয়ে মাথা নত করে বলল, কিছু লাগবো ভাই? 1 ড্রাম পানি নিয়ে আয়। আজ সকালে বাজার থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো। আদেশের স্বরে বলল সারফান। রিয়াজ মাথা নেড়ে আনতাসি বলে জায়গা ছাড়ল। পরপর ফিরে আসলো একটা পানি ভর্তি ড্রাম নিয়ে। মুহূর্তেই আষ্ঠে গন্ধে ভরে উঠতে লাগলো পুরো রুম। সারফানের চোখের ইশারায় রিয়াজ ড্রাম ভর্তি সে সবটুকু পানি ছুঁড়ে মারল হাসানের দিকে। ক্ষণিকেই ভিজে গেল হাসানের দেহের ঊর্ধ্বাংশ, সে সাথে ওর মুখশ্রীও। আচানক আক্রমণে জেগে উঠল ওর তনুমন, কেঁপে উঠল ঝুলন্ত শরীরটা। সারফানের ইশারা মেনে রিয়াজ দ্রুত হাতে টুটি চেপে ধরে হাসানের। ওর শক্ত থাবার বিপরীতে ঠোঁট বেঁকে যায় হাসানের। ঠোঁট ছুঁয়ে বেরিয়ে আসে আর্তনাদ। সারফান সহর্ষে চোখ বুজে ফেলে। তারপর হাত ইশারায় রিয়াজকে থামিয়ে দিয়ে বলল, চুল ধরে টানাটানি করবি না মেয়ে মানুষের মতো করে। দরকার পড়লে এখান থেকে হাতুড়ি নিয়ে যা। মুখ দিয়ে কথা না বেরোলে উত্তম মধ্যম দিবি এক চোট। সারফানের কথার অর্থ বুঝতে পেরে তাই করল রিয়াজ। এগিয়ে এসে টেবিলের ওপর থেকে হাতুড়ি তুলে নিয়ে ফিরে গেল আগের জায়গায়। ততক্ষণে হাসান পিটপিটিয়ে চোখ মেলে তাকিয়েছে সামনে। ক্লান্তিতে ব্যথায় অবসাদে জড়িয়ে আসতে চাইছে ওর চোখের পাতা, কিন্তু ওর চোখের পাতা দুটোকে মিলিত হতে না দিয়ে ওর চোখে এক খাবলা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিল রিয়াজ। মুহূর্তেই হাসানের আত্মচিৎকারে ভরে উঠল রুমটা। এমন পাশবিক নির্যাতনে কেঁপে উঠল আধার। গলার স্বর কয়েক ধাপ উঁচুতে তুলে বলল, কাউকে এমনি এমনি এমন শাস্তি দেওয়ার কি কোনো দরকার আছে মিস্টার শারফান? বাঙালিদের মতো অত আবেগী মার্কা কথা বলবেন না মিস্টার। এই আবেগী মার্কা কথা বলার কারণে অন্যরা অনায়াসে আপনাদের আবেগের উপর মুতে দিয়েছে। যে লোক কিনা আপনার স্ত্রীর খুনের সাথে জড়িত তার জন্য আপনার মনে এত আবেগ আসে কোত্থেকে? আপনি এত শিওরিটি দিয়ে কিভাবে বলছেন যে হায়ানাতের খুন হয়েছে আর তার পেছনে দায়ী হাসান? সে তো আমার অন্য কোনো শত্রু হতে পারে। আধারের কথা শুনে বাঁকা হাসল সারফান। হাত ইশারায় রিয়াজকে কিছু একটা বলে সে জলদ গম্ভীর গলায় বলতে শুরু করলো, হায়ানাতের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমার গাড়ি পাস করছিল ওই রাস্তা ধরে। সামনাসামনি হয় পুরো অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী হতে আমাকে। দুর্ঘটনার পরে গাড়িটা যেভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল না ভিক্টিমের উপর দিয়ে, সেটা দেখেই বোঝা গিয়েছিল কোনো স্বাভাবিক দুর্ঘটনা ছিল না ওটা। কিন্তু তখন হায়ানাতকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর এত তাড়া ছিল আমার চেয়ে, আমি আর তৎক্ষণাৎ খতিয়ে দেখিনি বিষয়টা।
আর হাসপাতালে দৌড়াদৌড়িতে বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এক প্রকার, কিন্তু আবার মাথায় ফিরে এসেছে এই ভদ্রলোকের চোখের পলক দেখে। হাসপাতালে হায়নাতের মৃত্যু সংবাদে সবাই যখন ভেঙে পড়ে, এই বাসটার হাসছিল তখন। কথাগুলো বলতে বলতে রাগে টেবিলের ওপর থেকে একটা যন্ত্র হাসানের দিকে ছুঁড়ে মারে সারফান। হাসানের শরীর ছুঁয়ে মেঝেতে শব্দ করে নিচে পড়ে যায় যন্ত্রটা। যন্ত্রণায় গঙিয়ে ওঠে হাসান। তখনই হাত পেছনে মুড়ে বাঁধা একটা লোককে নিয়ে রুমে প্রবেশ করলো রিয়াজ। আধার তাকে দেখে ভ্রু কুচকালে সারফানি তার মনোজিজ্ঞাসার জবাব দিল। ওই দিনের ওই গাড়ি ড্রাইভার যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল হায়নাতের। আমার ছাইরা দেন স্যার, আমি নিজের পরিবারের লাইকা করছি ওই কাম, নিজের সন্তান গো বালার জন্য করছি। আমার মাইরেন না স্যার, আমার ছোট ছোট 3টা সন্তান আছে স্যার, হ্যাঁ কথা চিন্তা কইরা ছাইরা দেন আমারে। কান্না করতে করতে লোকটা মুখ করলে তাকে আঘাত করে বসলো রিয়াজ। আধার অপ্রকৃতস্থের মতো করে হাসলো তার কথা শুনে। সন্তান, নিজের সন্তানের কথা চিন্তা করে অন্যের সন্তানকে অনায়াসে দুনিয়া থেকে মুছে ফেলে অনেকে। নিজেদের ভালো থাকাকে বেছে নিতে গিয়ে অন্যের ভালো থাকাকে কি সুন্দর করেই না পাণ্ড করে দেয় এরা। সারফানের ইশারা মেনে রিয়াজ টেনে হিচড়ে লোকটাকে নিয়ে চলে গেলে আধার হাসানের সামনে এসে দাঁড়ালো। গলায় সবটুকু অসহায়ত্ব টেনে নিয়ে বলল, হায়াকে কেন মারলে হাসান? ও কি ক্ষতি করেছিল তোমার? ওকে কেন মারলে তুমি? আধারের প্রশ্নের জবাবে মুখ খোলে না হাসান। আধার কয়েকবার একই প্রশ্ন আওড়ে বিরক্ত হয়। রাগে চিরবির করে ওঠে ওর মস্তিষ্ক। ও হাসানের ঝুলন্ত শরীরটাতে এলো পাথারি আঘাত করতে করতে চিল্লিয়ে বলল, ওকে কেন মারলি তুই? কেন মারলি ওকে? ও বেচারে কোনো ক্ষতি করেছিল তোর? তোকে ভাইয়ের মতো মানতো, তবু ওর সাথে এমনটা কেন করলি তুই? কি দোষ ছিল ওর? কিসের শত্রুতা তোর ওর সাথে? বল। মারতে মারতে নাক দিয়ে রক্ত বের করে ফেলে আধার। তবু থামে নাও। শেষে না পেরে সারফান এসে থামায় ওকে। টেনে নিয়ে যেতে লাগে পেছনে। আধার তখনও চিল্লাচ্ছে একাধারে। অপরদিকে এত মার খেয়েও হাসে হাসান। ঠোঁটের কোলে লেপ্টে থাকা রক্তটুকু জিভ দিয়ে মুছে সময় নিয়ে অস্ফুটে কিন্তু ধীর গলায় বলে, আমার শত্রুতা ওর সাথে না, তোর সাথে। তোর দোষ ও তোর ভালোবাসা। তোর ভালোবাসাই কাল হয়েছে ওর মৃত্যুর কারণ। বিস্ফোরিত নেত্রে আধার চেয়ে থাকে হাসানের মুখপানে। ওর চোখের কোলে কৌতূহল আর অবিশ্বাস লিপ্টে আছে একে অপরের সাথে। সাবিহা বিনতে সিদ্দিকের কথা মনে আছে তোর? তোর হাই স্কুলের ক্লাসমেট, যে মেয়েটার প্রপোজাল সেদিন অতগুলো মানুষের সামনে তুই ফিরিয়ে দিয়েছিলে তোদের স্কুলের রিইউনিয়ন ফাংশনে। সে মেয়েটার কথা মনে আছে তোর? আমি ওই মেয়েটার ভাই, যে ওর মৃত্যুর প্রতিশোধ নিতে সব করতে পারে, সব। যে আমি ওর আবদার রাখতে তোর কাছে কাছে থেকে তোর খবর ওর কাছে পৌঁছে দিতে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে এই সেক্টরে এসেছি। সে আমি ওর মৃত্যুর প্রতিশোধ নিতে খুন করিয়েছি হায়নাতের। অবশ্য ওই মেয়েরও ভাগ্য খারাপ, নাহলে যে কিনা ও আগে সহ্যই করতে পারতো না, সেই কিনা ওকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ওকে মৃত্যুর মুখে ঠেলে দেয় পরে। টার্গেট থেকে নিজেকে সরিয়ে ওকে বসিয়ে দেয় আনায় আসে। মানে এই কয়দিন আমার উপর যত হামলা হতো সে সবের পেছনে তুই ছিলি? অলমোস্ট। চট্টগ্রামে হায়নাতের অ্যাক্সিডেন্টও আমার ইশারাতেই হয়েছে। মূলত তখন থেকে আমার টার্গেটে ছিল ও। তখনই তো ওর উপরে দুর্বল ছিলি তুই, তাই না? ওই দিন পার্টিতে হায়নাতের জন্য বানানো ড্রিঙ্কসটা খেয়েই মরেছে নাফিসা। ও বেঁচে গিয়েছিল ওর কাজিনের কারণেই, ওর ড্রিঙ্কস পাল্টে দেওয়ায়। এরপর থেকে আমি পুরোটা সময় তককে তককে থাকতাম ওকে মারার জন্য। বাট ফর্চুনেটলি সেই সুযোগ তুই আমাকে নিজেই করে দিয়েছিস আধার নেওয়াজ, নিজে যেচে পড়ে আমাকে শপিং মলে পাঠিয়ে। অবশ্য আরেকজনও আমাকে সাহায্য করেছে, না হলে এসব একার পক্ষে সামাল দেওয়া একটু কঠিন হয়ে যেত আমার জন্য। কি ছিল সে? হাসান পৈশাচিক হাসি হাসলো বিপরীতে। আধার লাথি মারে ওর বুক বরাবর। হাসান চেয়ার নিয়ে উল্টে পড়ল তাতে। কিছুক্ষণ আগে পূর্বের অবস্থান থেকে সরিয়ে এই চেয়ারটাতে বসানো হয়েছিল ওকে। আধার ওর নাকে মুখে মারতে মারতে বলল, বল কে ছিল সে? হাসান তবু মুখ খোলে না, চেষ্টা করে না আধারকে প্রতিহত করার। আধার আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এক সময়। হাসান চেতনা হারায় ততক্ষণে। সারফানের লোকেরা আধারকে টেনে নিয়ে এসে হাসানকে চেয়ার সহ সোজা করে বসিয়ে দেয়। ওর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরায় ওর।
চোখ মেলে সারফানকে নিজের সামনেই মুখোমুখি চেয়ারে বসে থাকতে দেখে ঠোঁট বাঁকায় হাসান। তীর্যক নয়নে সেই হাসি দেখে সারফান শীতল গলায় জানতে চাইল, কে ছিল তোর সাথে? ওর শীতল গলা হাসানের ভেতরে কম্পন সৃষ্টি করলেও সে তা প্রকাশ করে না, উল্টো নির্লিপ্ত থাকার চেষ্টা করে। ওর সেই চেষ্টাকে বৃথা করে দিয়ে চোখের পলকেই ওর ডান হাতের তর্জনী আঙুলের নখ তুলে ফেলে সারফান। ওর গলা উগড়ে যন্ত্রণার আর্তনাদ বেরিয়ে আসলে তা শুনে শিরশিরিয়ে উঠল সারফানের অন্তঃপুর। ও বাঁকা হেসে হাসানের মধ্যমা আঙুলে প্লাস ছোঁয়াতেই হাসান আর্তনাদ গিলে বলল, ফয়সাল করিম ছিল আমার সাথে, ফারিসের বাবা। ওর মুখনিসৃত বাক্য শুনে পলক ফেলতে ভুলে যায় আধার। মানুষ এত নিকৃষ্টও হয়? নিজে মেরে নিজেই আবার তার জানাজার শরিক হতে চলে আসে এভাবে। একটু বিবেক বাঁধে না তাদের? একটু খারাপ লাগে না এদের? আপনি এত কষ্ট করে হায়ার খনতের খুঁজে বের করলেন কেন মিস্টার শারফান? আমার জানার মতে আপনার তো কোনো স্বার্থ ছিল না এখানে, তবে নাকি? বাকি কথাটুকু বলতে পারে না আধার। ঠোঁট ছুঁয়ে থাকা বাহিরে আসে না কথাগুলো। ছোপ ছোপ রক্ত লেগে থাকা হাতটা রুমালে মুছতে মুছতে হাসে সারফান, বলে, আমার কি স্বার্থ সেটা আপনিও জানেন মিস্টার নওয়াজ, সে সাথে আমিও। সেটা আমাদের মধ্যে চাপা রাখলেই ভালো। আপনার স্ত্রী আমার ভালো লাগা ছিল একসময়। তাকে একজন আত্মসম্মান সম্পন্ন মানুষ হিসেবে সবসময় সম্মান করেছি আমি, এখনও করি। তার সম্মান রাখতেই তার খুনিকে শাস্তি দিলাম আমি। তার সম্মান আমি ভবিষ্যতেও করব। পরকালে তাকে যেন কোনোরূপ জবাবদিহিতা না দিতে হয়। তার জন্য তার প্রতি কোনো অনুভূতি বাঁচিয়ে রাখবো না আমি। এটা আমার প্রতি আমার নিজের ওয়াদা। সারফানের এমন সহজ স্বীকারোক্তিতে বিপন্ন বোধ করলো আধার। সে প্রসঙ্গ বদলে বলল, আপনি আমাকে ডেকেছেন কেন? হাসানকে আপনি নিজেই শেষ করতে পারতেন। এক্স্যাক্টলি করেছেন সেটাই। তাহলে আমার কি দরকার ছিল এখানে? নাকি ভাবছেন আমাকে আপনার ঋণী করে রেখে আমাকে দিয়ে আপনার কাজ আদায় করে নেবেন আপনি? এটা ভেবে দেখলাম সরি ফর দ্যাট। এই সপ্তাহে আমার এই চাকরি ছেড়ে দেবো আমি শুধু শুধু কিছু করি না মিস্টার নওয়াজ। তাহলে? সারফান জবাব দেয় না ওর প্রশ্নের। সে নিজের রোদ চশমার আড়ালে চোখচোরা লুকিয়ে নিয়ে বলল, আমাদের আর কখনো দেখা না হোক মিস্টার নওয়াজ। উইশিং ইউ আ হ্যাপি লাইফ, কজ এভরিবডি ডিজার্ভস হ্যাপিনেস ইন লাইফ। সারফানের কথা শুনে মলিন হাসে আধার। সারফান সরে যায় ওর সামনে থেকে, চড়ে বসে নিজের গাড়িতে। গাড়ি চলতে শুরু করলে নিজের রোদ চশমাটা খুলে গাড়ির লুকিং গ্লাসে নজর রাখে সে। আধারের ক্লান্ত ও বিষণ্ণ দেহটা থেকে চোখ সরিয়ে গাড়ির সিটে হেলান দেয় ও। ওর কানে তখনও বাজছে আধারের আকুলতাটুকু। ওকে কেন মারলি হাসান? কেন মারলি আমার হায়াকে, আমার বাচ্চাকে? কি দোষ ছিল ওদের? আমাকে ভালোবাসে, আমার জীবনে এসে আমার জীবনটাকে অপরিমেয় সুখে ভরিয়ে দেওয়া। ওদেরকে কেন মারলি তুই? গাড়ির সিটে হেলান দিয়েই ঠোঁট টানে সারফান, বিড়বিড় করে বলে, আধার লাকি ইন্দিশা, ভীষণ লাকিও। অ্যাটলিস্ট তোমাকে ভালোবাসার কথাটা জাহির করতে পারেও, বাট আমি পারিনি কখনো। দিন শেষে আমাকে একতরফা প্রেমিক হয়েই থেকে যেতে হয়। তোমার ক্ষেত্রেও, সুনয়নার ক্ষেত্রেও। কিন্তু আফসোস, সুনয়নার ক্ষেত্রে আমি ওকে বাঁচাতে পারলো, তোমাকে বাঁচাতে পারিনি আমি। সুনয়নার সময় আমার কাছে ওকে রক্ষা করার তলোয়ার থাকলেও ওকে নিজের করে পাওয়ার মুকুট ছিল না আমার কাছে। আর তোমার ক্ষেত্রে কিছুই ছিল না আমার, নাই তলোয়ার আর নাই মুকুট। আজ 26শে অক্টোবর শনিবার। হায়না তার আধারে ষষ্ঠ বিবাহবার্ষিকী আজ। 6 বছর আগে এই দিনেই পাক কালামকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল দুজনে। দীর্ঘ 6 বছর কেটে গিয়ে আজ আবারও সেই দিনে পা রেখেছে সময়। কত চড়াই উতরাই কেটে গেল এর মাঝে, কত ঘটনা ঘটে গেল এই সময়টাতে। আধার আর সেসবের হিসাব করতে বসে না, উল্টো নিজের ব্যালকনিতে পেতে রাখা বেতের চেয়ারটাতে বসে হায়নাদের অপেক্ষা করে ও। কখন আসবে মেয়েটা? আধার যে মন খুলে গল্প করবে একটু ওর সাথে, জানতে চাইবে নিজের সন্তানের কথা, হায়নাতের কথা। কেমন আছে ওরা, মায়েরা মেয়েরা ওপারে? আধারের অপেক্ষায় আছে এখনও। ওর মেয়েটা কি রাগ করে আছে এখনও ওর সাথে? আসবে না আজকে ওর সাথে দেখা করতে একটু? এতই অভিমান মেয়েটার বাবার উপরে। আর ভাবতে পারে না আধার। এর আগেই ওর কানে এসে বাজে নুপুরের ঝুনঝুন শব্দ। ধীর পায়ে এগিয়ে এসে কেউ বসে ওর পাশের চেয়ারটাতে। মেয়েলি সুগন্ধিতে ভরে ওঠে বেলকনির বাতাস। হায়নাতের গায়ে ঘ্রাণটা স্পষ্ট টের পায় আধার। চুলের ভাঁজে খুঁজে পায় নরম মোলায়েম আঙুলের অস্তিত্ব। আবেশে চোখ বুঝে আসে আধারের, তবু চোখ মেলে পাশে তাকায়ও। হায়নাতের হাস্যোজ্জ্বল মুখটা নজরে আসে তখনই।
মেয়েটা আগের থেকে সুন্দরী হয়েছে আরও। পরনের চেরি রেড রঙা শাড়িটা তার সৌন্দর্যে অনন্য মাত্রা যোগ করেছে আরও। আধার ঠোঁট টেনে হাসলো ওকে দেখে, বলল, কেমন আছে আধারিনী? ইনজিয়া কেমন আছে? আপনার উপর রেগে আছে ও। কেন? বাবা কি করেছে এবার? আপনি ওকে দুনিয়াতে আসে সুযোগ দিচ্ছেন না কেন? আমি সুযোগ দিচ্ছি না ওকে। দিচ্ছেনই তো না। মা আজকেও কতগুলো মেয়ের ছবি দেখালো আপনাকে, তাদের মধ্যে ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নিলেই তো ইনশিয়া একেবারে চলে আসতো আপনার কাছে। আধার চোখ গরম করে তাকালো হায়নাতের দিকে। হায়নাত চুপ হয়ে যায় তাতে। কিছুক্ষণ নীরবতা পালন করে ফের নরম গলায় বলে, মায়ের কথা মেনে নিচ্ছেন না কেন আধার? মা তো আপনার ভালোর জন্যই বলেছে। আর কতকাল আমাকে মনে রেখে একাকী জীবন কাটাবেন আপনি? একাকি কাটাচ্ছে নাকি? কই, আমি তো বেশ আছি তোমাদের দুজনকে নিয়ে। তোমাকে মনে করে বেশ ভালো আছি আমি। হায়নাত বিরক্ত হয় আধারের কথা শুনে, কিন্তু ও বিরক্তি প্রকাশ করে না। উল্টো শান্ত গলায় বলে, আমাকে ভুলবেন কখন আধার? আমাকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে যাবেন কবে? কবে আমাকে ভালোবাসা বন্ধ করবেন আপনি? আমার দেহ থেকে তথাকথিত প্রাণটা বেরিয়ে যাওয়ার পরেই তোমাকে আমি ভালোবেসে যাব হায়া। তোমাকে আমি ভুলে যাব পরপর নিজেকে পুরোপুরি তোমার মাঝে বিলীন করে দিয়ে। এর আগে আমার কাছ থেকে কোনোভাবে নিস্তার পাবে না তুমি, নাই স্মৃতিতে আর নাই বিস্মৃতিতে। আধারের জবাব শুনে নাকের পাটা ফুলে উঠল হায়নাতের। ও কড়া চোখে আধারের দিকে তাকিয়ে বলল, আপনি তাহলে ভুলবেন না আমাকে? মেনে নেবেন না আমার কথা? ওর কানের কাছে চুলের ভাঁজে হাত রাখে আধার। হাওয়ায় উঠতে থাকা ওর চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তুমি শিখিয়ে দিয়ে যাও কিভাবে ভুলে যাব তোমাকে, কিভাবে মেনে নেব তোমার কথা, কিভাবে জীবিত থেকেও শ্বাস নিতে ভুলে যেতে হয় শিখিয়ে দিয়ে যাও আমাকে। হায়নাত শিখিয়ে দেয় না সেই উপায়, পালিয়ে যায় যথারীতি। আধারের হাত গলিয়ে কর্পূরের মতন উবে গিয়ে মিলিয়ে যায় বাতাসে। আধার নাক টেনে সে বাতাস নিজের মধ্যে ধারণ করতে চায় হায়নাতের পুরো সত্তাকে, কিন্তু তা পারে না। আর তার আগেই আগরবাতি আর আতরের ঘ্রাণ এসে লাগে তার নাকে। আধার দম বন্ধ করে পড়ে থাকতে চায় বেলকনিতে, চেয়ে থাকতে চায় বেলকনির জোছনা বিধৌত মেঝেতে। সেদিকে তাকিয়ে কারো প্রতি অভিযোগ রাখতে গিয়ে আউড়ে যেতে চায় এক মনে, তুমি জোছনার ছায়া হয়ে এসেছিলে আমার জীবনে আধারিনী। আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেও জ্যোৎস্নার ছায়া হয়ে শুধু কিছু সময়ের জন্য আমার জীবনটা জ্যোৎস্নার আলোয় আলোয় আলোকিত করে দিয়ে আবারও হারিয়ে গেলে। শুধু যাওয়ার সময় আমার জীবনটাই টেনে নিয়ে গেলে আমরিশের ঘোর অন্ধকার। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারেও মনে হারাবো। এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব। তুমি ভুলো না আমারি না, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের,